ক্যান্সারের মতন দুরারোগ্যকে হার মানিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য ওটি রুমে নিয়ে রাইকে সাহস জোগানোর কোনো রকম কোনো কমতি ছাড়লো না সার্থক এবং সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে ওটি রুমে নিয়ে যাওয়ার সময় রাইকে বলতে থাকে সার্থকের বাবা যে, রাই, আমি আশা করবো যে তুমি আমাকে তোমার পিতৃস্তুলোক বলেই মনে করো, তাই আমি সেই অধিকার থেকেই তোমাকে বলছি যে তোমার বোন কিন্তু আমাকে আঙ্কেল বলে আর সে আমার উপরে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করে। তখন রাই বলতে থাকে যে, আঙ্কেল, আপনার কি মনে হয় যে আমি আপনার উপরে বিশ্বাস করি না? তখন সার্থকের বাবা বলতে থাকে যে, তাহলে আমি আমার সেই অধিকার থেকেই তোমাকে একটা কথা বলছি যে ক্যান্সারের মতন দুরারোগ্যকে যে এখন আর হার মানানো যায় না সেরকম কিন্তু কোনো কিছুই নয়। তাই তোমার মধ্যে আমি একটা লড়াকু স্পিরিট দেখেছি, তাই আমি তোমাকে বলছি যে এই ক্যান্সারকেও তুমি হার মানিয়ে তুমি আরও একবার জয়ী হবে। কিন্তু তুমি স্বাভাবিক জীবনে ফেরার পর তুমি যদি আবারও তোমার অতীতের কথা মনে করে তুমি অতীতকে না ভোলার চেষ্টা করো, তাহলে কিন্তু সেটা তোমার জন্য হিতে বিপরীত হয়ে যেতে পারে। আমি তোমার পিতৃস্তুলোক হিসেবে আমি তোমাকে একটা কথা বলতে পারি যে তুমি যে মানুষের হাত ধরেছো জীবনসঙ্গী হিসেবে, যাকে তুমি বেছে নিয়েছো, সেই মানুষটা তোমার জন্য কমপ্লিটলি আনফিট, এতটুকু অন্তত আমি বলে দিতে পারি তোমাকে। কারণ আমি যা কিছু দেখেছি যে মানুষটা কিনা শুধুমাত্র একটা রিপোর্টের উপরে বিশ্বাস করে নিজের জীবনসঙ্গীর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, সেই মানুষটা আর যাই হোক না কেন কোনোদিনও যে নিজের স্ত্রীকে ভালো রাখতে পারবে না আর কোনোদিনও যে নিজের স্ত্রীকে অন্যের কথা শুনে অবিশ্বাস করবে না, সেরকম কিন্তু কোনো কিছুই নয়। তাই আমি তোমাকে বলছি যে তোমার স্বাভাবিক জীবনে ফিরে আসার পর তুমি একটু তোমার জীবন সম্পর্কে একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করো। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, আঙ্কেল, আপনি কী বলার চেষ্টা করছেন আমি বেশ বুঝতে পারছি। আপনি এটাই তো বলতে চাচ্ছেন যে আমি যাতে আর অনির্বাণের কাছে না ফিরে যাই, তার আর প্রশ্নই ওঠে না। কারণ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আর কোনোদিনও ওই লোকটার জীবনে ফিরবো না, যেখানে কিনা বিশ্বাসেরই কোনো রকম কোনো জায়গা নেই। সেই সম্পর্ক টিকিয়ে রেখেই বা লাভ কী বলুন তো? শুধুমাত্র দুজন মানুষ এক ঘরে বন্দি হয়ে একটু একটু করে তিক্ততা বাড়িয়ে এক লাভই বা কী? তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, হ্যাঁ, এখন একটু অন্তত তোমাকে সিরিয়াস হতে হবে। তখন রাই বলতে থাকে যে, আগে আমি ক্যান্সারের মতন দুরারোগ্যকে হার মানাই, তারপরে দেখুন একে একে করে সব কিছু আঙ্কেল আমি একদম ঠিক করে দেবো। আমি আবারও আমার স্বাভাবিক জীবনে ফিরবো, কারণ আমাকে আমার স্বাভাবিক জীবনে ফিরতেই হবে, নয়তো আমার গোটা পরিবারের দায়িত্বটা কে নেবে বলুন তো? আমার দাদাভাই তো আগে দায়িত্ব নিত, কিন্তু এখন তো আমার দাদাভাই অসুস্থ, তাই না? এখন আমার দাদাভাইয়ের দায়িত্বটাও আমাকে নিতে হয়। এখন আমি যদি অসুস্থ হয়ে দিনের পর দিন এরকমভাবে বিছানায় পড়ে থাকি, তাহলে কেই বা আমাকে দেখবে বা আমার পরিবারকে দেখবে বলুন তো? কারণ আমার পরিবারের জন্য আর তো কেউ নেই, আমি আছি একমাত্র। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, হ্যাঁ, তোমার ওই সো কল হাজব্যান্ড বাহিরে ওটির বাইরে অপেক্ষা করছে, আমাদেরকে বারবার করেই জিজ্ঞেস করছিল যে তোমার কী কন্ডিশন। আমরা কোনো কিছু বলার তাকে প্রয়োজন বলে মনে করিনি। তখন রাই বলতে থাকে যে, আঙ্কেল, আমি কিন্তু এই শর্তটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম যে আমার ওটি শুরু হওয়ার পর থেকে নিয়ে যাবতীয় যা কিছুই হয়ে যাক না কেন, আমার যা হোক তার সম্পর্কে কোনো কিছুই যাতে অনির্বাণ সিনহাকে না জানা হয়। ওদিকে সিস্টার বের হওয়া মাত্রই ওটি থেকে অনির্বাণ ঘিরে ধরে আর বলতে থাকে যে, এখন রাইয়ের কী অবস্থা, রাইয়েরকে ওটি শুরু হয়ে গিয়েছে? তখন কথা বলার মধ্যে সিস্টার বলতে থাকে যে, আপনাকে বলতে আমরা বাধ্য নই, তাই আপনি প্লিজ আমাদেরকে এরকম করে বিরক্ত করবেন না বারবার করে, সরি। তোমাদের ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।